ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় এবং সামগ্রিক ব্যয় থেকে আমরা আজকে জিডিপি, জিএনপি, এনএনপি এবং ডিসি অর্থাৎ জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি নিট ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি নিট ডোমেস্টিক প্রোডাক্ট, ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট আমরা এদের সম্পর্কে জানি। এখন আমরা এদের মাধ্যমে কিভাবে জিএনপি অথবা জিডিপি নির্ণয় করা যায় এটা দেখব। আর এর জন্য আমরা একটা উদ্দীপক লিখেছি এখানে, যেখানে লিখে আছে নিট জাতীয় আয়, নিট ন্যাশনাল প্রোডাক্ট 20,000 কোটি টাকা। এখানে টাকায় প্রকাশ করা হয়েছে 20,000 কোটি। অবচয় ব্যয় ডিপ্রিসিয়েশন কস্ট, যেটাকে ডিসি দিয়ে প্রকাশ করা হয়েছে 2,000 কোটি টাকা। আবার নিট রপ্তানি এক্স মাইনাস এম, যেখানে 5,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, উদ্দীপকের আলোকে জিডিপি নির্ণয় করো, তাহলে উদ্দীপকে এনএনপি বলতে কি বোঝায়, ডিসি বলতে কি বোঝায়, নিট রপ্তানি বলতে কি বোঝায়, এই সম্পর্কে আমাদেরকে প্রথমে ধারণা রাখতে হবে। তাহলে প্রথমে আমরা জানি যে জিডিপি কাকে বলে এবং জিএনপি কাকে বলে। জিডিপির ফুল মিনিংটা কি? জিডিপি এবং জিএনপি। আমরা জিডিপি এবং জিএনপির ফুল মিনিং জানি? আচ্ছা, তাহলে আমরা লিখি এখানে। আমরা উদ্দীপকে উত্তর দেওয়ার জন্য কিন্তু লিখতে হবে না, কিন্তু আমাদেরকে জানার জন্য এটা লিখতেছি। তো এখন আমি যদি এখানে লিখি জিডিপি কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, আবার জিএনপি গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এখন খেয়াল করেন এই দুইটার সংজ্ঞা, আমরা সংজ্ঞা সম্পর্কে জানি। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট আর গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট এর সংজ্ঞা আমরা জানি। প্রথমটা লিখেছি জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে কি বলা হয় জানেন? একটা নির্দিষ্ট বছরকে ধরা হয়। একটা নির্দিষ্ট সময় অর্থনীতিতে বোঝাতে একটা নির্দিষ্ট অর্থ বছরকে বোঝায়, যেটা 1 বছর। ক্লিয়ার এতটুকু? যদি আমরা অর্থনীতিতে কখনো নির্দিষ্ট বছর বলে, তাহলে বুঝবো একটা আর্থিক বছরকে বোঝানো হয়েছে, আর সেটা হচ্ছে 1 বছর। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এখন খেয়াল করেন, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশের অভ্যন্তরে দেশীয় এবং বিদেশীয় নাগরিক কর্তৃক যে পরিমাণ দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হবে দেশজ উৎপাদন বা দেশের অভ্যন্তরীণ উৎপাদন। এই যে প্রথমটা। এখন দেশীয় বিদেশি নাগরিক কেন? কারণ আমার একটা ভৌগোলিক সীমার ভিতরে দেশীয় এবং বিদেশি নাগরিক থাকে। আমরাও আছি, আবার যারা বাইরে থেকে আসছেন তারাও এখানে কি কাজ করতেছেন, কিন্তু আমাদের দেশের নাগরিক না। কিন্তু ভৌগোলিক সীমার ভিতরে থাকার কারণে এটা শুধুমাত্র কি দেশের অভ্যন্তরে চিন্তা করা হয়। তাহলে সংজ্ঞাটা এইভাবে দাঁড়াবে, দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশীয় ও বিদেশি নাগরিক কর্তৃক যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হবে কি? জিডিপি, মানে মোট দেশজ উৎপাদন। আমরা ভৌগোলিক সীমার ভিতরে যারাই থাকবে তাদেরই উৎপাদনের পরিমাণকে বাজার মূল্যে প্রকাশ করব। এখন আমরা তো যে পরিমাণ উৎপাদন হচ্ছে সকল উৎপাদনকে তো একসাথে গণনা করতে পারি না, কিন্তু তার যে মূল্যটা দ্বারা সেটাকে গণনা করতে পারি। এই কারণে বাজার মূল্যকে বিবেচনায় নেওয়া হয়। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, পরবর্তীতে যদি আমরা জিএনপি দেখি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, এটাকে আবার কিন্তু জিএনআই বলা হয়। কি বলা হয়? অথবা এটাকে কি বলা যেতে পারে? জিএনআই। তখন এটার ফুল মিনিং হয়ে যাবে গ্রোস ন্যাশনাল ইনকাম। গুড, মানে এটাকে বলা হয় জাতীয় উৎপাদন বা জাতীয় আয়। এখানে দেখেন শুধুমাত্র হিসাব করা হবে একটা দেশের নাগরিকদের কথা। ক্লিয়ার এতটুকু? মানে বাংলাদেশের নাগরিক যদি আমি চিন্তা করি, শুধু বাংলাদেশের নাগরিক হবে, সে বিশ্বের যে কোনো রাষ্ট্রে থাকতে পারে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত একটি আর্থিক বছরে দেশীয় নাগরিক কর্তৃক দেশের অভ্যন্তরে অথবা দেশের বাইরে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তার বাজার মূল্যের সমষ্টিকে বলা হবে কি? জাতীয় আয় অথবা জাতীয় উৎপাদন। ক্লিয়ার এখন এতটুকু? হ্যাঁ, প্রবাসী যারা, হ্যাঁ, না জিডিপি তো হবে না, জিএনপি তো হবে। জিএনপি তো হবে। হ্যাঁ, যদি কখনো এরকম প্রশ্ন আসে যে একটা দেশের নাগরিক অন্য দেশে বসবাস করতেছে, মানে চাকরির জন্য হোক বা কাজের জন্য হোক, সে ওখানে চলে গেছে, দেশের আবার কি টাকা পাঠাচ্ছে, মানে প্রবাসী যারা, তাদের আয়টা সবসময় জিএনপিতে হিসাব করা হবে, জিডিপিতে না। আবার যদি এমন হয় যে লোকটা বাংলাদেশের, সে আমেরিকাতে আছে, বাংলাদেশে যখন টাকা পাঠাচ্ছে তখন হচ্ছে জিএনপিতে যোগ হচ্ছে। আবার তার এই হিসাবটা যদি ওই দেশে করা হয় তাহলে তার দেশের জিডিপিতে করবে,
কারণ সে ওই দেশের ভৌগোলিক সীমার মধ্যে আছে। আমাদের দেশে, হ্যাঁ গুড। কেউ যদি বাইরে থেকে এসে আমাদের দেশে অবস্থান করে চাকরি করে বা কাজ করে, যেটাই করুক, উৎপাদনের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তার বাজার মূল্য প্রকাশ করা হয়েছে, তাহলে ওই যে তার যে ইনকামটা, সেই ইনকামটা যোগ করবে আমাদের জিডিপিতে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমি আবারও বলি, একটা নাগরিকের কথা চিন্তা করব। নাগরিকটা যদি ভৌগোলিক সীমার ভিতরে থাকে, সে যদি দেশীয় হোক অথবা বিদেশি হোক, ভৌগোলিক সীমার ভিতরে যদি হিসাব করা হয় তাহলে জিডিপি। আর যদি একটা দেশের শুধু নাগরিক হিসাব করবে, সে যেখানেই অবস্থান করুক, তাহলে তার হিসাবটা নেওয়া হবে জিএনপিতে। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই উদ্দীপকটা সমাধান করতে গিয়ে এই দুইটার সম্পর্কে আমাদেরকে জানা থাকা লাগবে। এখন খেয়াল করেন, এই জিডিপি এবং জিএনপি থেকে কি কি আবার নির্ণয় করা যায়। এখন আমি লিখি এনডিপি। এটা কিভাবে বের করে দেখেন, এই এনডিপি ডি আছে না, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এখানে এই ডি আছে দেখে আমরা এই ডি এর কথা চিন্তা করবো, অর্থাৎ জিডিপির কথা চিন্তা করব। তাহলে জিডিপি থেকে দেখেন, জিডিপি থেকে বাদ দিবেন ডিসি অথবা সিসিএ। এখন এখান থেকে বিয়োগ করার পরে যা থেকে যাবে সেটা হচ্ছে কি এনডিপি। মনে থাকবে এতটুকু? এখন ডিসি দিয়ে কি ডিপ্রিসিয়েশন কস্ট, সিসিএ দিয়ে কি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তার মানে কি এখানে যে অবচয় ব্যয়টা আছে, এটা যদি মোট দেশজ উৎপাদন থেকে বাদ দেয়, তাহলে যা থাকবে সেটা হচ্ছে কি এনডিপি, অর্থাৎ নেট দেশজ উৎপাদন। নেট দেশজ উৎপাদন কাকে বলে? জিডিপি থেকে যদি ডিসি বা সিসিএ বাদ দিয়ে দেই। আর ডিসি কাকে বলে? আমরা উৎপাদনের জন্য যে সকল মূলধন সামগ্রী ব্যবহার করি, ব্যবহার করতে গিয়েও তো কিছু ক্ষতি হয়ে যায় না? এই যে মূলধন সামগ্রীর ক্ষয় ক্ষতিজনিত ব্যয়কে অবচয় ব্যয় বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, এই যে মূলধন সামগ্রীর এই একই জিনিস, একই, হ্যাঁ একই, খালি নাম দুইটা। মূলধন সামগ্রীর যে ব্যবহার সামগ্রীর যে ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় কি বলা হবে? ডিসি বা সিসিএ। খালি এটাকে বলা হয় ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এবার আসেন, এখন যদি আমরা এই জিএনপি কে নিয়ে চিন্তা করি, তাহলে এনএনপি, তা যেহেতু এনএনপি যে মাঝখানে যেটা রয়েছে এন, তাহলে এটা বিবেচনা করবো জিএনপির সাথে। তাহলে জিএনপি মাইনাস সেম জিনিস ডিসি অথবা সিসিএ। এখন খেয়াল করেন, আমরা যদি নেট ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ নেট জাতীয় উৎপাদন, এটা কোথা থেকে পাবো? মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় থেকে যদি আমি ডিসি এবং সিসিএ বাদ দিয়ে দিই। এখানে যেই বিষয়গুলো লিখলাম, প্রথমে জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, এইসব সম্পর্কে আমাদের কি ধারণা হয়েছে? মানে এইসব সম্পর্কে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখন এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের উদ্দীপকে যে জিডিপি নির্ণয় করার কথা বলা হচ্ছে, তাহলে সেখানে আমাদের খুব সহজ হবে। এখন আমরা জিএনপি এবং জিডিপির সূত্র শিখব। একটু খেয়াল করেন, জিএনপি ইজ ইকুয়াল টু এনএনপি প্লাস ডিসি অথবা সিসিএ। আবার এই জিএনপি সমান লেখা যায়, জিএনপি সমান লেখা যায় জিডিপি প্লাস নেট রপ্তানি এক্স মাইনাস এম, অথবা এটার বিপরীতে লেখা থাকতে পারে এক্স এন অথবা এক্স বার। এই যে এখানে যে দুইটা বিষয়, এই এতটুকু লেখা থাকতে পারে। প্রথমে কি জিএনপি সমান কি জিডিপি প্লাস এক্স মাইনাস এম লেখা থাকতে পারে, অথবা এইটার বদলে কি লেখা থাকতে পারে এক্স এন অথবা এক্স বার। তিনটাকেই কি বোঝানো হয়? নেট রপ্তানি, অর্থাৎ রপ্তানি আয় থেকে আমদানি ব্যয় বাদ দেওয়ার পরে যেটা থেকে যায়, এটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে। এই যে আমরা সূত্র দুটা লিখলাম, এই দুটা সূত্র থেকে আমরা এই যে এখানে উদ্দীপকে যে জিডিপি আছে, তাহলে জিডিপি নির্ণয় করতে পারবো। তাহলে এখন খেয়াল করেন, এখানে যা যা লিখেছি, অর্থাৎ একটা দেশের মোট জাতীয় আয় অথবা মোট দেশজ উৎপাদন অথবা নেট দেশজ উৎপাদন অথবা নেট জাতীয় আয় নির্ণয় করার জন্য যে সকল উপকরণ দরকার, এখানে কি সব দেখানো হয়েছে? তাহলে এখান থেকে একটু বিবেচনা করেন তো, যে আমি উদ্দীপকের যে জিডিপি নির্ণয় করতে বলছি, আমরা এখন পারবো কিনা। উদ্দীপকে আমরা যদি দেখি জিডিপি নির্ণয় করো, তাহলে এখন সূত্রটা কি প্রয়োগ করতে পারি? জিডিপি নির্ণয় করার জন্য কি কি প্রয়োজন? এখানে কার কার মান দেওয়া আছে? এনএনপি দেওয়া আছে। আমাদের সূত্রটা কি ছিল? আবার লিখি, হ্যাঁ, এনএনপি প্লাস ডিসি অথবা সিসিএ। জিএনপি সমান ছিল, বলেন, জিডিপি প্লাস এক্স মাইনাস এম অথবা এক্স এন অথবা এক্স বার। ওকে,
সূত্র দুটো এখানে সহজে বোঝার জন্য লিখে রাখলাম। এখানে দেওয়া আছে এনএনপি ডিসি এক্স মাইনাস এম, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট জাতীয় উৎপাদন অবচয় ব্যয়, নিট রপ্তানির মান দেওয়া আছে। এখান থেকে জিডিপি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটা কোন সূত্রের সাহায্যে করা যেতে পারে? হ্যাঁ, প্রথমটা এনএনপি, গুড, প্রথমটার মাধ্যমে এনএনপি প্লাস ডিসি অথবা সিসিএ, এটা না দেওয়া থাকলে এটা দেওয়া থাকতে পারে। তাহলে যেহেতু আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে কোন সূত্র প্রয়োগ করতে হবে, জিএনপির অথবা জিডিপির। এখানে দুইটাই জিএনপি, হ্যাঁ জিডিপি আছে, জিডিপি বের করবো এই জন্য তো এখানে জিএনপি এই দুইটা সূত্র মাধ্যমে বের করা যায়। এখন এখানে জিডিপি বের করতে বলছে, তাহলে আগে জিএনপির মান বের করে তারপরে জিডিপিতে যেতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে এখন আমরা এই যে উদ্দীপকে দেওয়া আছে, পূর্বে যেভাবে আমরা উত্তর দিতাম, তাহলে সেভাবে লিখবো উদ্দীপক হতে প্রাপ্ত। উদ্দীপক হতে প্রাপ্ত প্রথমে কি দেওয়া আছে? এনএনপি মানে নেট জাতীয় আয়, তাহলে লিখবেন নেট জাতীয় আয় প্রকাশ করছে এনএনপি ইজ ইকুয়াল টু 20,000 কোটি টাকা। তারপরে কি লিখছে? অবচয় ব্যয়, অবচয় ব্যয়কে কি দিয়ে প্রকাশ করছে? ডিসি, তাহলে লিখবো এখানে কত? 2000 দিয়েছে, তাহলে 2000 কোটি টাকা, গুড। পরে লেখা আছে কি? নেট রপ্তানি, নেট রপ্তানি দেওয়া আছে এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু 5,000 কোটি টাকা। দেখেন এখানে আর কোনো উপাদান দেওয়া আছে? তাহলে এখন আমরা প্রথমে কি সূত্র লিখতে পারি? প্রথমে আমরা লিখতে পারি জিএনপি, তাই তো? গুড। তাহলে জিএনপি লিখবো, যেহেতু আমাদেরকে নিচ থেকে সূত্রটা প্রয়োগ করতে হবে এই জিএনপির, তাহলে আমরা লিখবো আমরা জানি। আমরা জানি জিএনপি কে কি বলা হয়? মোট জাতীয় আয় না? মোট জাতীয় আয় জিএনপি ইজ ইকুয়াল টু, এখন যার যার মান দেওয়া ছিল, তাহলে এই এই সূত্রটা নিব না এটা নিব? প্রথমটা। তাহলে এনএনপি প্লাস ডিসি, সিসিএ লেখার দরকার নাই যেহেতু একটা মান দেওয়া আছে। এখন এটার মান কত আছে? এনএনপির মান কত? 20,000, তাহলে 20,000 প্লাস ডিসির মান কত দেওয়া আছে? 2,000, তাহলে তাহলে হলো কত? 22,000 কোটি টাকা। এখন আসেন, এই নিট রপ্তানি তো আমাদের দরকার নাই, এখন দরকার আছে? দরকার নাই। কিন্তু এখানে যেহেতু আমাদের পরবর্তীতে যে দ্বিতীয় সূত্র খেয়াল করে জিডিপি আছে, এখান থেকে তো জিডিপি বের করা যাবে, তাহলে লিখবেন আবার আমরা জানি। সম্পূর্ণটাই লিখি, জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। কারণ কি? আমাদের এক্স মাইনাস এম এর মান দেওয়া আছে, এক্স এনও লেখা নাই, এক্স বারও লেখা নাই, তাহলে এইটাই লিখে দেবো। এখন জিডিপিটা কি করবো? বাম পাশে নিয়ে আসবো, গুড। তাহলে জিডিপিটা বাম পাশে নিয়ে আসি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু জিএনপি। যেহেতু আমাদেরকে জিডিপি বাম পাশে আনতে হবে, আমরা প্রথমে সম্পূর্ণ ইকুয়েশনটাই বাম পাশে নিয়ে আসলাম সুবিধার জন্য। এখন এই জিডিপিটা রেখে দেই, তাহলে জিডিপি ইজ ইকুয়াল টু, ডান পাশেরটা প্রথমে লিখবো জিএনপি মাইনাস, এটা ওই পাশে চলে যায় না? যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, তাহলে ব্রেকেট দিয়ে আমরা এক্স মাইনাস এম দিয়ে দেব। এখন খেয়াল করেন জিএনপির মান কত পেয়েছি আমরা? 22,000, তাহলে লিখবেন 22,000, তারপরে এখানে কি আছে? মাইনাস, এরপরে এক্স মাইনাস এম এর মান কত দেওয়া আছে? 5,000, তাহলে 5,000। এখন যেহেতু এটা শেষের লাইন, তাহলে আমরা কি লিখে দিতে পারি? অতএব জিডিপি ইজ ইকুয়াল টু 22,000 থেকে 5,000 বিয়োগ করলে 17,000, এইটা থাকলো। এইটা কি এখন বের হয়ে গেছে না আমাদের জিডিপির মান? তাহলে আমরা যেহেতু শেষ হয়ে গেছে, তাহলে আমরা লিখে দিব নির্ণেয় দেশজ উৎপাদনের পরিমাণ। হ্যাঁ, এই তো গুড, এই কোটি টাকাটা ব্যবহার করবেন, কারণ হচ্ছে কি এখানে লেখা আছে, তাহলে লিখবো আমরা 17,000 কোটি টাকা। আমরা যদি চতুর্থ প্রশ্নটা দেখি, নিট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের জিএনপি ও জিডিপির মধ্যে কি পরিবর্তন আসবে? ওনার প্রশ্ন করছে যে জিএনপি এবং জিডির মধ্যে কোনো পরিবর্তন আসবে কিনা, এটা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো, মানে উদ্দীপকে যেরকম দেওয়া ছিল তার আলোকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখন বলা হয়েছে এখানে নিট রপ্তানি এক্স মাইনাস এম এর যে মানটা হবে সেটা হচ্ছে নিট রপ্তানি, এটা যদি শূন্য হয়, মানে রেজাল্ট যদি 0 হয়, তাহলে এখানে আমরা এই উদ্দীপকে আগে ছিল 5,000 টাকা, এখন কত ধরতে হবে? 0 ধরতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? এই আলোকে আমরা ব্যাখ্যা করব যে আমাদের এই দুইটার মধ্যে ব্যবধান কিরকম হয়। এই যে নিট রপ্তানির কথা বলা হয়েছে, যদি আমরা কখনো জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে যাই, তাহলে নিট রপ্তানির কথা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে তাকে আমরা শূন্য ধরবো,
যদি নেট রপ্তানির মান শূন্য হয় তাহলে কি হবে, জিডিপি এবং জিএনপি পরস্পর সমান হবে। আবার যদি নেট রপ্তানির মান বেশি হয়, প্লাস পজিটিভ থাকে, ধনাত্মক, তাহলে জিএনপির মান বেশি হবে, জিএনপি মানে মোট জাতীয় আয় বেশি হবে। আবার যদি নেট রপ্তানির মান মাইনাস হয় তাহলে কার, জিএনপির মান কম হবে, তখন জিডিপির মান বেশি হবে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা এটা একটু লিখে দিই। আমরা এখানে লিখে দিই, যখন এক্স মাইনাস এম অর্থাৎ নেট রপ্তানি জিরো, তখন কি হবে, তখন জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি হবে। আবার যদি আমরা এটা লিখি এক্স মাইনাস এম অর্থাৎ নেট রপ্তানি ইজ ইকুয়াল টু, এটা ধনাত্মক হয়, তাহলে কি হবে, তাহলে এই জিএনপি বড় হবে আর জিডিপি কি হবে, ছোট হবে। আবার যদি এটা লিখি আমরা এক্স মাইনাস এম মানে নেট রপ্তানি, যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে, জিএনপি ছোট হবে, জিডিপি বড় হবে মানে বেশি হবে। দেখেন, তাহলে এই যে এখানে ইকুয়েশনগুলো আমরা লিখেছি, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে নেট রপ্তানি যেহেতু শূন্য বলা হয়েছে, এই যে নেট রপ্তানি মান ছিল, এখানে কি বলা হয়েছে, শূন্য হলে তাহলে কি হবে, পরস্পর সমান হবে, তাই তো, জিএনপি এবং জিডিপি। তাহলে এটা আমাদেরকে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করে প্রমাণ করে দিতে হবে। যেহেতু এখানে নেট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের জিএনপি এবং জিডিপির মধ্যে কি পরিবর্তন হবে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা বলেছি যদি নেট রপ্তানি মান শূন্য হয় তাহলে জিএনপি এবং জিডিপি পরস্পর সমান, আর যদি নেট রপ্তানি মান ধনাত্মক অর্থাৎ বেশি হয় তাহলে জিএনপি বড় হবে, জিডিপি ছোট হবে। আবার যদি নেট রপ্তানি মান ঋণাত্মক অর্থাৎ মান ছোট আসে শূন্যের চেয়ে, তাহলে এখানে কি হবে, জিএনপি এবং জিডিপির মধ্যে জিডিপিটা বড় হবে অর্থাৎ জিএনপি কম হবে। এই আলোকে প্রথম শর্ত যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে শূন্য ধরা হয়েছে, উদ্দীপক বলা হয়েছে এই নেট রপ্তানি মান কি এখানে শূন্য, অর্থাৎ জিএনপি এবং জিডিপি পরস্পর সমান হবে, মান একই আসবে। তাহলে এটা উদ্দীপকের আলোকে যেহেতু প্রমাণ করতে যাচ্ছি, আমাদেরকে যেহেতু এনএনপি, ডিসি এবং এক্স মাইনাস এম অর্থাৎ নেট রপ্তানি এইগুলা দরকার ছিল, তাই আমরা পূর্বের যেটা ছিল সেটা এখানে লিখে রাখছি। এবার খেয়াল করেন, এখন আমাদেরকে লিখতে হবে এই যে নেট রপ্তানি পরিবর্তন হলে, অর্থাৎ নেট রপ্তানি কি পরিবর্তন হয়েছে, আগে ছিল 5,000 কোটি টাকা আর এখন হয়েছে কি শূন্য, আর নাই কোনো টাকা পয়সা। তাহলে আমরা এখানে লিখবো কি, যে নেট রপ্তানি, তাহলে লিখবো আমরা এখানে নেট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের জিএনপি এবং জিডিপির মধ্যে যে পরিবর্তন আসবে তা নিম্নে আলোচনা করা হলো বা দেখানো হলো। ক্লিয়ার? তাহলে আমরা সবাই লিখি, তাহলে আমরা লিখি নেট রপ্তানি, নেট রপ্তানির মান শূন্য হলে উদ্দীপকের জিএনপি এবং জিডিপির মধ্যে যে পরিবর্তন আসবে তা নিম্নে আলোচনা করা হলো। এখন খেয়াল করেন, আমরা পূর্বে যে মোট জাতীয় আয় নির্ণয় করেছি সেখানে একটা নির্দিষ্ট মান পেয়েছি না, কত পেয়েছি, 22,000। আর জিডিপি মোট দেশজ উৎপাদন কত পেয়েছি, 17,000। তাহলে লিখতে হবে গ হতে প্রাপ্ত, এই দুইটা মান লিখতে হবে। লেখেন, তাহলে আমরা লিখবো গ হতে প্রাপ্ত মোট জাতীয় উৎপাদন জিএনপি ছিল 22,000 কোটি টাকা, আর মোট দেশজ উৎপাদন ছিল, জিডিপি ছিল সমান কত, 17,000 কোটি টাকা। এখন এখানে খেয়াল করেন, গ হতে প্রাপ্ত দুইটা জিনিস পেয়েছি, মোট জাতীয় উৎপাদন জিএনপি সমান 22,000 কোটি টাকা, মোট দেশজ উৎপাদন জিডিপি সমান 17,000 কোটি টাকা। এবার খেয়াল করেন এখানে কোন সূত্র প্রয়োগ করা যায়, যদি আমি এই যে নেট রপ্তানি, এই নেট রপ্তানি যে এখানে শূন্য বলা হয়েছে, শূন্য হলে খেয়াল করেন এখানে নেট রপ্তানি মান যে শূন্য বলা হয়েছে এটা প্রয়োগ করতে গিয়ে এখানে কোন সূত্রটা আমরা লিখতে পারি, আমরা এটা লিখতে পারি না, এই যে দেখেন জিএনপি সমান কি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম অথবা এক্স এন অথবা এক্স বার, যেহেতু আমাদের এই মানটা দেওয়া আছে তাহলে এটা লিখতে পারি না আমরা, যে এটা যদি লিখি তাহলে জিডিপির মানও আছে, নেট রপ্তানির মানও আছে, তাই না? তাহলে আমরা লিখবো, আমরা জানি, আমরা জানি এখন লিখবো জিএনপি। তাহলে জিএনপি সমান কত ছিল, তাহলে জিএনপি সমান আমাদের ছিল জিডিপি প্লাস নেট রপ্তানি, নেট রপ্তানি এখানে এক্স মাইনাস এম। তাহলে এখন আমরা লিখি, তাহলে জিডিপির মান কত পেয়েছি আমরা, জিডিপির মান পেয়েছি 17,000 কোটি টাকা। তাহলে এখানে লিখবো 17,000 প্লাস নেট রপ্তানির মান কত, এই যে এখানে জিরো বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো জিরো। তাহলে এটা যোগ করে ফেলি, তাহলে কত আসে, 17,000। এই পাশে কে আছে, জিএনপি আছে, তাহলে জিএনপি লিখলাম। এই মানটা কার সমান, এই যে দেখেন জিডিপির সমান। এখানে যেহেতু এই মানটা জিডিপির সমান, তাহলে কার কথা লিখতে পারি, জিডিপির কথা লিখতে পারি। এখানে রয়ে গেছে জি এন পি, কারণ আমাদের এই দুইটার মধ্যে সম্পর্ক দেখাইতে বলা হয়েছে। তাহলে আপনারা এখানে দেখেন এই যে জিএনপি এবং জিডিপির মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না, এই কিভাবে তৈরি হয়েছে, একটা চিহ্ন দিয়ে। এই চিহ্নটা কি দেওয়া আছে, সমান। এটা আমরা কিভাবে বুঝছি, পূর্বে যে মানটা বের হয়েছে জিএনপির, এই জিএনপির মানটা এই জিডিপির সমান, তাই এখানে জিএনপি সমান কাকে বলা যায়, জিডিপিকে বলা যায়। আমি কি বুঝাইতে পারছি? আমরা যদি আবার সামারি করি তাহলে দেখতে পাই
এখানে প্রশ্ন করা হয়েছিল নিট রপ্তানি শূন্য হলে উদ্দীপকের জিএনপি এবং জিডিপির মধ্যে কোনো পার্থক্য আসবে কিনা। এই পার্থক্যের জন্য আমি কি করেছি, এখানে এই যে নিট রপ্তানির পার্থক্যের জন্য প্রথমে শূন্য ধরেছি। যদি শূন্য হয় তাহলে জিএনপি এবং জিডিপি পরস্পর কি হবে, সমান হবে। আবার যদি শূন্যের চেয়ে বড় হয় পজিটিভ, তাহলে কি হবে, জিএনপি বড় হবে, জিডিপি ছোট হবে। আবার যদি নিট রপ্তানি মান মাইনাস হয়, অর্থাৎ মানটা ঋণাত্মক আসে, অর্থাৎ শূন্যের চেয়ে ছোট, তাহলে কি হবে, জিএনপির চেয়ে জিডিপি বড় হবে। এই যে সম্পর্কগুলা, এই যেটার যে কোনো ব্যাখ্যা চাইতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে কি নিট রপ্তানি শূন্য হলে, তাহলে নিট রপ্তানির মান যেটা ছিল সেটার মান ছিল কত পূর্বে, 5,000, আর আমি এখানে ধরতে হবে কত, শূন্য। তাহলে শূন্য হলে কি আসে, এই কারণে আমরা লিখছি যেহেতু আমাদের জিএনপি জিডিপির মান ঘতে পেয়েছি, তাহলে ঘয়ের জন্য আমাদেরকে পূর্বের মানগুলো লিখতে হবে। লেখার পরে এখানে যে সমাধান পেয়েছিলাম জিএনপি এবং জিডিপি সেটা লিখছি। লেখার পরে সূত্র আমাদের কি ছিল, এই দুইটা ছিল, জিএনপির ছিল একটা, আরেকটা কি জিএনপির ছিল, কিন্তু মাঝখানে জিডিপি ছিল। এখন যেহেতু জিডিপির সাথে জিএনপির তুলনা করতে হবে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করেছি, এই জিএনপি রেখে দিলাম, জিডিপির মান কত, 17,000, এটার মান কত ধরছে, 0। তাহলে এটা যোগ করলে কত আসে, 17,000। এই 17,000 কার মানের সমান, আমরা যে জিডিপি পেয়েছিলাম তার সমান। তাহলে তার বিপরীতে এটা লিখতে পারি না, তাহলে এটা লিখছি, এটা লেখার পরে এখানে তো বাম পাশে জিএনপি ছিল, তাহলে জিএনপি সমান কি হলো, জিডিপি। এটা সমান হয়েছে কেন, 0 হওয়ার কারণে, কারণ কি নিট রপ্তানি মান আমরা শূন্য ধরেছি। ক্লিয়ার এখন এতটুকু। আর যদি এরকম হইতো, এখানে 0 না ধরতাম, মনে করেন 10 ধরতাম, তাহলে 17,000 10 হইতো না, তাহলে কি এটার সাথে এটা মিলতো, জিএনপি এটার সমান তো এটা লিখতে পারতাম না, কারণ কি তখন 17,000 না 17,010 হয়েছে, এই কারণে আর ওটা লেখা যেত না, তখন বড় হইতো। এখন আমরা দেখেন জিএনপি এবং জিডিপি পরস্পর সমান হয়েছে, সুতরাং আমাদেরকে লিখে দিতে হবে। সুতরাং দেখা যায় এক্স মাইনাস এম কত ধরেছিলাম, 0 হলে জিএনপি এবং জিডিপির মধ্যে কোনো পার্থক্য আছে, দুইটাই সমান। উদ্দীপকের জিএনপি ও জিডিপি এর মধ্যকার কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ জিএনপি ও জিডিপি পরস্পর সমান হবে। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল।